সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো গণিত বিষয়ের অনার্স দ্বিতীয় বর্ষের 22-37-03 কোডের সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ বা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আজকে আমরা দিব লেকচার 14। তা লেকচারের শিরোনাম হলো পথজোট বা ট্রেজেক্টরিজ। আর পুরোটা সময় ধরে তোমাদের সাথে আছি মোহাম্মদ টিপু সুলতান, প্রভাষক গণিত বিভাগ, সরকারি MM কলেজ, যশোর। ওকে, আর এই টপিকসটা বা এই স্লাইডটা রেডি করতে আমি যে যে বইয়ের সাহায্য নিয়েছি, সহযোগিতা নিয়েছি, সেই বইগুলো হলো সায়েন্স পাবলিকেশনস, তিতাস পাবলিকেশনস, মোহাম্মদ আবু ইউসুফ স্যারের বই। ওকে, তাহলে আজকে আমাদের পাঠের যে শিরোনাম সেটা হলো পথজোট অবলিক ট্রাজেক্টরিজ। এটা অনেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, অনেক এটা মজারও চ্যাপ্টার। হ্যাঁ, অনেক। আর এই চ্যাপ্টারটা পরীক্ষায় এখান থেকে অঙ্ক থাকেই বলা যায়। তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করতে পারো তোমরা অবশ্যই ভালো কিছু করবা। ওকে, তো তোমরা ক্লাসটা আশা করি এনজয় করবা, আমার সাথে থাকো এবং ক্লাসটা বোঝার চেষ্টা করো। ওকে, তাহলে আমরা প্রথমে জেনে নিই ট্রেজেক্টরিজ বা পথজোট কাহাকে বলে। দেখো এখানে আছে পথজোট কাহাকে বলে। দেখো, পথজোট বলতে আমরা একটি রেখা গোত্রকে বুঝি যার প্রতিটি রেখা অন্য একটি রেখা গোত্রের প্রত্যেক সদস্যকে একটি নির্দিষ্ট কোণে সেট করে। তোমরা মনে হয় সংখ্যাটা পড়াশুনে মনে হয় ভালো বুঝতে পারোনি। আমি আরেকবার পড়ছি, পথজোট বা ট্রেজেক্টরি বলতে আমরা একটি রেখা গোত্র, একটা রেখা গোত্রকে বুঝি যার প্রতিটি রেখা অন্য একটি রেখা গোত্রের, প্রতিটি রেখা অন্য একটি রেখা গোত্রের প্রত্যেক সদস্যকে একটি নির্দিষ্ট কোণে সেট করে। আমরা যদি একটা দেখি বোর্ড ইউজ করি, দেখো বোর্ডে চলে যাই। রেখা গোত্র বলতে কি বোঝাচ্ছে বলো তো? রেখা গোত্র মনে করো এই যে রেখা, মনে করো এই যে রেখা, এটা এরকম সব রেখা, রেখা গোত্র নয় গেল রেখা গোত্র। হ্যাঁ, এইসব রেখা গোত্র। আমি যদি একটা এখানে দাগ দিয়ে দিই, হ্যাঁ, এই দাগগুলো দেখো একটা নির্দিষ্ট কোণে কিন্তু সব সেট করে আছে, ঠিক আছে? হ্যাঁ, এই কোণকে আমরা কি বলছি? হ্যাঁ, এই কোণকে আমরা কি বলছি? আমরা এই দেখো কোণ, এই কোণ, এই যে কোণ, হ্যাঁ, এই কোণ, হ্যাঁ, এই তাকেই আমরা বলছি কি? পথজোট। হ্যাঁ, যে রেখা গোত্রের সাথে একটা নির্দিষ্ট রেখা, এই যে তোমরা সংখ্যা চলে যাও, দেখো কি বলছে। এই দেখো, পথজোট বলতে আমরা একটি রেখা গোত্রকে বোঝাই, রেখা গোত্র যার প্রতিটি রেখা অন্য একটি রেখা গোত্রের প্রত্যেক সদস্যকে নির্দিষ্ট কোণে ছেদ করে, ঠিক না? তোমরা মনে হয় আরো একটা ক্লিয়ার দেখো, আরো ক্লিয়ার করি একটু, ঠিক আছে? এই দেখো, এই তো মনে করো এইগুলো মনে করো রেখা, এগুলো সব রেখা, এই একটা রেখা গোত্র। হ্যাঁ, মনে করো সরল রেখা সব। হ্যাঁ, আমি যদি এবার এইভাবে যদি এইভাবে সেট করে, যদি এইভাবে সেট করে, দেখো প্রত্যেক সদস্য কিন্তু দেখো এখানে একটা মনে করো যে 90 ডিগ্রি কোণে বা সেট করছে, ঠিক আছে? বা একটা কোণে সেট করছে, সব সমান ভাবে সেট করছে, একই। হ্যাঁ, সব এক। আমরা এই সিস্টেমকে বলবো আমরা ট্রেজেক্টরিজ বলবো। ওকে, ওকে, ওকে।
এবার দেখো এই টাইপ অফ ট্র্যাজেক্টরিজ বা পথজোটের প্রকারভেদ। পথজোট মূলত দুই প্রকার, একটা হচ্ছে লম্ব পথজোট, এর ইংরেজিতে বলবে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ, আর একটা তির্যক বা অবলিক ট্র্যাজেক্টরি। এখন আমরা দেখবো এই লম্ব ট্র্যাজেক্টরি কাকে বলে। ওকে, তারপর সংজ্ঞাটা দেখে নিই জায়গা থেকে। একই সমতলে কোনো একটি রেখা গোত্র, প্রতিটি রেখা যদি অন্য একটি রেখা গোত্রের সাথে প্রত্যেকের সাথে 90 ডিগ্রি করে ছেদ করে, তাহলে প্রথম রেখা গোত্রকে দ্বিতীয় রেখার গোত্রের লম্ব পথজোট বলা হয়। আমরা আবার একটা বর্ড ইউজ করি, আমরা বর্ডে চলে যাই। এই দেখো লম্ব হচ্ছে যে এইটা মনে করো আমরা একটা রেখা গোত্র টানলাম এরকম, এইটা কম লম্ব হবে কখন দেখো, যদি সোজা হয় খাড়ে, এই সোজা সোজা আসলে হয়নি, হ্যাঁ, যদি এরকম সোজা হয় মানে প্রত্যেকটা কোণ দেখো 90 ডিগ্রি সেট করে, হ্যাঁ 90 ডিগ্রি হবে, হ্যাঁ এই কোণ 90, এই যে 90, এই যে 90, সব যদি প্রত্যেকটার সাথে 90, প্রত্যেক রেখা যদি প্রত্যেকের সাথে যদি 90 ডিগ্রি কোণে কাট করে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, লম্ব পথজোট। ওকে, তোমরা মনে বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন চলে যাব পরের। দেখো তার আমরা পেয়ে গেলাম, তো আমরা এখন পরের স্লাইডে যাই। এবার দেখো তির্যক। তোমরা তো জানো যে তির্যক জিনিসটা কেমন, একটু বেঁকা নাকি, বেঁকা ভাবে ছেদ করে, মানে লম্ব ভাবে না, বাঁকা। দেখছো একই সমতলে কোনো রেখা, একটি গোত্রের প্রতিটি রেখা যদি অন্য একটি রেখা গোত্রের প্রত্যেক সদস্য 90 ডিগ্রি কম, মানে নট 90 ডিগ্রি, হ্যাঁ ছেদ করে, ঠিক আছে, একটা লম্ব হবে না, কথা লম্ব হবে না, তাহলে প্রথম রেখা গোত্রকে দ্বিতীয় রেখার তির্যক রেখা বলে, তির্যক পথজোট বলে। আমরা আবার দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি। এই দেখো আমি ক্লিয়ার করে দিলাম, মনে করো একটা এই পথজোট একটা, যদি এরকম হয়, এরকম, হ্যাঁ এরকম ভাবে লম্ব না, এত লম্ব না, এই কোণগুলো লম্ব হবে না। ওকে, সেই কোণগুলোকে কি বলবো আমরা, তির্যক বা অবলিক ট্র্যাজেক্টরি। ওকে, আমরা মনে হয় বুঝতে পারছি এটা সুন্দর। এবার আমরা চলে যাব এবার আলফা পথজোট, একই জিনিস, হ্যাঁ আলফা পথজোট মানে একটা নাম বলে দিয়েছে, এটা ওই তির্যকও না লম্বও না, ঠিক আছে, যে নামে হবে সেটা। দেখো কি বলছে, একই সমতলে কোনো একটি রেখা গোত্রের প্রতিটি রেখা যদি অন্য একটি রেখা গোত্রের প্রত্যেক রেখার সাথে আলফা কোণ, ঠিক আছে, মানে যে কোণ বলবে সেই কোণে যদি ছেদ করে, তাহলে প্রথম রেখা গোত্রকে দ্বিতীয় রেখার আলফা পথজোট বলে। তোমরা মানে বুঝতে পারছো, অবশ্যই বোঝার না বোঝার কিছু নাই, এটা এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্ক করতে কাজে লাগবে এগুলো। ওকে, আমরা দেখি এবার এই চ্যাপ্টার ট্র্যাজেক্টরি অঙ্ক কিভাবে আমরা করব। দেখো কার্তেশীয় স্থানাঙ্কে লম্ব পথজোট নির্ণয়। তোমরা তো বুঝতে পারছো কার্তেশীয় স্থানাঙ্ক কি জিনিস, এক্স ওয়াই যেটা সমতলে যেটা থাকে সেটা কার্তেশীয়, হ্যাঁ। এই স্থানাঙ্ক ব্যবস্থায় লম্ব পথজোট কিভাবে নির্ণয় করতে হয়, তোমরা এইটা খুব মনে রাখবা। যদি কোনো রেখা ডিফারেনশিয়াল সমীকরণ এটা হয়, ওকে, কারণ আমাদের ডিফারেনশিয়াল সমীকরণ মানে কি, dy বাই ddx অফ y থাকবে নাকি, রেখার ভিতরে ওই সমীকরণের ভিতরে dy বাই dx থাকবে, সেই রেখাকে আমরা কি বলবো, ডিফারেনশিয়াল সমীকরণ বলবো। ওকে ওকে, তাহলে দেখো এই কার্তেশীয় স্থানাঙ্কে লম্ব পথজোট এর ইয়ে হচ্ছে যে এই ডিফারেনশিয়াল সমীকরণে যেখানে dy বাই dx আছে, সেখানে আমরা কি বসাচ্ছি দেখছো তো, এই দেখো মিল আছে, দেখো x আছে x আছে, y আছে y আছে, শুধু দেখো পার্থক্যটা কি হচ্ছে, দেখো এটা মাইনাস চিহ্ন দেবো আর dx বাই dy, ঠিক না, মানে লম্ব। তোমরা তো জানোই এটা মানে এটা লম্ব হচ্ছে না, এই যে আমরা দেখি, দেখো খেয়াল করো,
তো লম্বই তো, পরস্পর লম্ব তো, লম্ব তো, দেখো না, মানে এই যে এগুলো সব লম্ব, এই সব লম্ব হচ্ছে, ঠিক না? তার মানে এই রেখার ঢাল, এই রেখার ঢাল কি হবে? -1, মানে m1 ইন্টু m2 ইকুয়াল টু কত? -1। তা আমরা যদি এই রেখার ঢাল যদি dy/dx হয়, ঠিক আছে, যেহেতু লম্ব, তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে ঢালদের গুণফল কত? -1, তাহলে এটা কত হবে? 1/dy/dy। দেখো dy/dx, ঠিক আছে, কাটাকাটি করলে কত হবে? -1 না? তা তুমি যদি এইটাকে যদি তুমি উল্টিয়ে দাও তাহলে কত হয় জিনিসটা? এটা হয় -dx/dy। ক্লিয়ার? তোমরা মানে ক্লিয়ার হয়েছো? অবশ্যই ক্লিয়ার হয়েছো। যেহেতু লম্ব বলছে সেই জন্য আমাদের ওইটা, এই দেখো, সেই জন্য আমরা এখানে dy/dx ছিল, পরে কি হয়েছে? লম্ব হলে কি হবে? -dx/dy। আমি দেখালাম তোমাদের বোর্ডে। তা আমরা কিছু এবার আমরা প্রবলেম কিছু সলভ করব এই একই সিস্টেমে, হ্যাঁ, এই থিওরিটা অ্যাপ্লাই করে। দেখো দেখো আমরা একটা ইকুয়েশন লিখছি, xy ইকুয়াল টু সি আয়তাকার হাইপারবোলার গোত্রের লম্ব ট্রাজেক্টরি, ঠিক আছে? দেখো আমাদের প্রথম কাজ কি হবে? এই সমীকরণকে আগে একটা ডিফারেনশিয়াল সমীকরণে রূপদান করা। ওকে, তাহলে এইটাকে আমরা কি করব? এক্স এর সাপেক্ষে কি করব? অন্তরীকরণ করব। হ্যাঁ, দেখো আমরা কি আছে, দেখো প্রথমে আমার এই দেখো, প্রথমে আমরা এই যদি কোনো রেখা এই আকারে নেক্সট হবে, আগে রেখাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করাই কিন্তু এইটা পরিবর্তন করে দিতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েট করার পরে যদি আমরা এই dy/dx এর জায়গায়, মানে এর পরিবর্তে যদি আমরা dx/dy লিখি, তখনই কিন্তু আমাদের লম্ব পথজোটের ডিফারেনশিয়াল সমীকরণ হয়ে যাবে। ওকে, দেখো তাহলে এটা আমার দেওয়া আছে এটা। হ্যাঁ, তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ কি? এটা সমাধান করতে হবে। সমাধান নাম্বার 1, তো এইটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে হ্যাঁ, এটা x এর সাপেক্ষে এ লেখা হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো y * 1 + x * dy/dx = 0। ওকে, এইবার আমরা এবার কাজ কি? এইটা কিন্তু আমাদের একটা ডিফারেনশিয়াল সমীকরণ। ওকে, কারণ dy/dx আছে। এবার আমাদের কাজ কি? এইটাকে যদি আমরা এখন লম্ব, হ্যাঁ, লম্ব পথজোটে ফেলাতে চাই বা লম্ব ট্রাজেক্টরি, তাহলে কি হবে? এই dy/dx এর জায়গায় আমাদের কি হবে? -dx/dy বসাতে হবে। দেখো 2 নম্বর সমীকরণে dy/dx এর পরিবর্তে -dx এবং dy বসাই পাই, কারণ আগে আমাকে করতে হবে কি? লম্ব ট্রাজেক্টরিজ। হ্যাঁ, তাহলে এই মান আমরা বসাই দিলাম। তাহলে আমরা এটা পাচ্ছি। এইটা বসানোর পরে আমরা কি করব? এবার আমরা দেখো কি করা যাচ্ছে। এই যদি আমরা এটা করি, এটা হচ্ছে ওকে সেপারেবল। এবার আমরা সেপারেবল করলাম, মানে ইন্টিগ্রেশন করার সময় সুবিধার জন্য। এবার আমরা কি করব? দেখো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এটা পাচ্ছি। ওকে, x²/2 y²/2। এটা অঙ্ক করার সুবিধার জন্য আমরা a/2 লিখছি, কারণ সবার নিচে 2 আছে। তো পরে এটা আমরা 2 কে বাদ দিয়ে দেবো, তাহলে এইটা ইকুয়াল টু লম্ব ট্রাজেক্টরি গোত্র। হ্যাঁ, এটাই নিম্ন ট্রাজেক্টরি সমীকরণ। ওকে ওকে ওকে, তাহলে আমরা এখন পরে আর একটা অঙ্ক চলে যাই, দেখি কেমন আছে। দেখো সব অঙ্ক তো একই রকম অঙ্ক, সেই জন্য আমি এগুলো স্লাইডে লিখে করিনি। দেখো বলছে এই সমীকরণ এর লম্ব পথজোট নির্ণয় করো এবং চিত্র অঙ্কন করো। ওকে, মানে যেটা পাবো তার চিত্র, আর সিটা এখন ধ্রুবক। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হলো কি? এই সমীকরণের কি অন্তরীকরণ করে ফেলা এক্স এর সাপেক্ষে। দেখো এই সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 2x² করলে কি হয়? 4x প্লাস, আর y² করলে কত হবে? 2y dy/dx। দেখো 2y dy/dx, আর c কে করলে কত হবে? 0। তাহলে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই এটাতে,
তো আমরা এই পাচ্ছি 2x প্লাস y dy dx ইকুয়াল টু 0। তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো। ওকে, আমাদের এখন আমাদের কাজটা কি, এই জায়গাটা dy বা dx এর জায়গায় কি করব, এই জায়গায় যেহেতু লম্ব ট্রাজেক্টরি সেই জন্য আমাদের dy dx এর পরিবর্তে মাইনাস dx dy মাইনাস dx dy বসাই দিতে হবে। ঠিক আছে, তো বসাই দিলাম। এটা বসানোর পরে দেখো আমরা এরকম একটা পাচ্ছি, ফিগার পাচ্ছি। এইটাকে যদি আমরা এখন একটু সাইজ করি তাহলে আমরা এটা পাচ্ছি। কারণ আমাকে করতে হবে কি, এই জায়গা থেকে তোমার উদ্দেশ্য থাকবে এখানে আমরা সেপারেবল করব, মানে x এর জায়গায় x যাবে, x এর ফাংশনের কাছে x এর ফাংশন dx, আর y এর ফাংশনের কাছে y ফাংশন dy। ওকে, তার মানে আমাদের দেখো এইটা ইকুয়াল টু আমরা এইটা পেলাম। দেখো সব দেখো এটা 2x dy, কিন্তু আছে কি, কিন্তু x এর ফাংশন। আমি বলছিলাম কি x এর ফাংশনের কাছে যাবে dx, y এর ফাংশনের কাছে যাবে কি dy। হ্যাঁ, এইভাবেই কিন্তু সেপারেবল করতে হয়, তোমরা আগে লেকচারগুলোতে দেখে আসছো। তাহলে আমরা এইটাকে আমরা এভাবে পাচ্ছি। এই দেখো এইবারে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারছি। ওকে, তাহলে আমরা এই দেখো ইন্টিগ্রেশন করলে কি হয়, দেখো এটা হচ্ছে 2 ln y মাইনাস ln x ইকুয়াল টু, শোনো এখানে ln 4 এ দিয়েছে। আচ্ছা, ln 4 এ দিয়েছে, কারণ আছে যে দেখো এইটা করলে y স্কয়ার হচ্ছে, আর এটা করলে কত হচ্ছে ln x। তার মানে এটা কি ভাগ হচ্ছে নাকি, y স্কয়ার বাই x। খেয়াল করো, y স্কয়ার বাই x হচ্ছে, দেখো y স্কয়ার বাই x। তো আমরা তো জানি y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক না? হ্যাঁ, বা এখানে তুমি যদি ln c দিতে সমস্যা নাই, হ্যাঁ ln c দিলেও হতো। তো আমি যদি পরে c এর মান যদি 4 এ বসাতাম, হ্যাঁ, কারণ আমাদের একটা এইটা বসানো করে এই 4 এ তো এটা ভেরিয়েবল, ঠিক আছে। এই তুমি যখন এই এর মান যদি বসাও, এর তুমি বিভিন্ন মান বসালে কি হবে, তোমার এই চিত্র কিন্তু পরিবর্তন হবে কিন্তু। ওকে, তো y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা কিন্তু একটা গোত্র, মানে একটা কি পরাবৃত্তের সমীকরণ, ঠিক না? এটা পরাবৃত্ত তো বিভিন্ন রকম আছে নাকি, এরকম আছে, মানে x অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর আছে, মানে এরকম বিভিন্ন টাইপের আছে। হ্যাঁ, তো দেখো y স্কয়ার ইকুয়াল টু 4ax। হ্যাঁ, আমরা যদি y স্কয়ার ইকুয়াল টু 4ax এ যদি এইগুলো এর মান যদি বিভিন্ন হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের মান চিত্র চেঞ্জ হবে, ঠিক আছে। x এর মান পরিবর্তনের সাথে সাথে y চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমাদের চিত্রগুলো এগুলো একটা ফ্যামিলি কার্ভ, বুঝলে, এটা ফ্যামিলি কার্ভ। হ্যাঁ, দেখো এই বিভিন্ন রকম চিত্র পাবো, এরকম পাবো, এরকম পাবো, এরকম পাবো, মানের উপর ডিপেন্ড করে, মান যেরকম বসাবো এই মান এরকম হবে, এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। যদি মাইনাস হয় তাহলে হবে এইদিক হবে, এইদিক হবে। যদি এর মান যদি মাইনাস হয় তাহলে এইদিক হবে, এইদিক হবে, এইদিক হবে, ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের কি, এটা এই জোট, পদ জোট মানে কি, এই জোট, সব জোট একদিকে একই জাতীয়, ঠিক আছে, এগুলো জোট হয়। হ্যাঁ, জোট বলছে না, জোট মানে একসাথে হওয়া, একই রূপ ধারণ করা। হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমরা একটা লম্ব পদ জোটের সমীকরণ, কিন্তু এটা এই চিত্র কিন্তু আমাদের এটা এটা এটা। ওকে, ওকে, তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। শোনো, অঙ্ক আমরা বেশি করব, বেশি শিখবো। একই অঙ্ক 2বার 3বার করলে তো সমস্যা নেই নাকি, তাহলে অঙ্কটা আরো বেশি পাকাপোক্ত হলো। দেখো এই যে রেখাগোত্র, এটা রেখাগোত্র লম্ব পদ একই সিস্টেম। তোমার প্রথম কাজ কি হবে, এই রেখা যেটা দিয়ে আসছে সেটা, ওইটাকে আমরা এক্স এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ পাই। তাহলে এক্স এর এক্স স্কয়ার করলে 2x হলো, প্লাস 2 তো আছে, y করলে 2y dy dx ইকুয়াল টু কি 0। ওকে, তাহলে আমরা যদি এটা যদি 2 দিয়ে বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পাই। একই সিস্টেম, আমরা এটাকে কি করব, সেপারেবল করব না, তার আগে আমরা এই dy dx এর পরিবর্তন আনবো। যেহেতু লম্ব ট্রাজেক্টরিজ সেই জন্য আমরা dy dx এর পরিবর্তে মাইনাস dx dy লিখবো। ওকে,
তো আমরা এই মানটাকে বসাই দেবো ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই আমরা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে কিন্তু আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, এবার এই জায়গাটা কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা এটা আনছি, কিন্তু এইটা কিন্তু এটা সেপারেবল ইকুয়েশন না, ঠিক আছে, এটাকে সেপারেবল করতে হবে। হ্যাঁ, সেপারেবল করো, মানে এক্স ফাংশন অফ এক্স ওয়াই ডি, মানে এক্স এর সাথে ডিএক্স থাকবে, ওয়াই এর সাথে ডিওয়াই থাকবে। ওকে, দেখো জায়গায় আমরা দেখো ডিওয়াই বাই ওয়াই মাইনাস 2 ডিএক্স ডি, তাহলে আমরা এইটাকে আমরা কি বলছি, এবার এইটাকে আমরা অন্তরীকরণ করব, এই ই করব, ইন্টিগ্রেশন করব, সমাকলন করব। তো সমাকলন কি হবে, ln y মাইনাস 2 ln x, ওকে, ইকুয়াল টু এত, এটা পেলাম। তো y স্কয়ার ইকুয়াল টু cx স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে প্রদত্ত রেখাগত লম্ব পদ্ধতি, যা হলো তাই, এখানে তো নাম দরকার নেই কিছু। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কি লিখছি, যা প্রদত্ত ক্ষেত্রকে 1 নম্বরের লম্ব পদ্ধতির সমীকরণ। ওকে, যা পাবো সেটাই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব পরের অঙ্ক, আরেকটা অঙ্ক দেখবো একই রকম অঙ্ক। দেখো বলছে কনফোকাল কণিক গোত্র, একটা গোত্রের কণিকের একটা শ্রেণীবিভাগ আছে, সেটা হচ্ছে কণিক কনফোকাল। বলছে এই গোত্রের এর লম্ব পর্যট গোত্র একই হবে, এর লম্ব পর্যট গোত্র একই হবে, ঠিক আছে, মানে যেটা পাবো সেটা তোমার কনফোকালই হবে। দেখো প্রদত্ত গোত্র সমীকরণ এইটা। ওকে, যদি আছে আমরা যথারীতি কি করব, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। ওকে, তাহলে আমরা কি হচ্ছে দেখো 2x বাই c 2y সামথিং dy dx, dy dx আর ইকুয়াল টু 0, তার মানে আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে আমরা এটা পাচ্ছি। ওকে, এবার আমরা যদি এটা মানে অঙ্ক করার সুবিধার জন্য, হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে সেপারেবল করা, সেই জন্য আমরা dy dp dx ইকুয়াল টু আমরা কি ধরছি, p ধরছি, p আমরা লেখা যায়, এটা আমরা লিখতে পারি, আমরা জানি আগেই করে আসছি, সিঙ্গুলার সলিউশনে করেছি বা আরো কিছু অন্য জায়গায় করেছি, p ধরছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা যদি এটাকে যদি আমরা এখন কি করেছি দেখো, এই সি সি তে ভাগ করে দিয়েছি, তাহলে আমরা এটা পাচ্ছি আর এইটা পাচ্ছি। ওকে, দেখো আমরা যদি এটা এই একটু ক্যালকুলেশন করি, তাহলে 1 মাইনাস এইটা যদি এদিক পার করি আর এইটাকে যদি আমরা এদিক দিই তাহলে আমরা এটা পাই। ওকে, এবার আমরা দেখো সি ভাগ ল্যামডা এটা একটু লসও ই করলাম, লসও করলে আমরা কি হয় x প্লাস ওয়াই পি বাই এক্স, তার মানে সি ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। হ্যাঁ, তার মানে আমাদের দেখো কি করছে, দেখো আমাদের এখানে সেপারেবল করতে হবে, তো সেই জন্য একটু ঝামেলা, একটু মনে রাখতে হবে সিস্টেমটা। দেখো আমরা এই সমীকরণে উভয় দিকে ল্যামডা দিয়ে ভাগ করছি, কারণ এখানে একটা ফাংশন আছে দেখো সি মাইনাস ল্যামডা, তো আমরা এখানে সি মাইনাস ল্যামডা করছি আর কি, করলাম, করার পরে আমরা কি হবে দেখো এই মান কিন্তু আমরা পাচ্ছি, ঠিক আছে, এই কিন্তু মান আছে, কিন্তু এই মানটা তুমি এই জায়গাতে বের করতে পারবা। হ্যাঁ, বা এই জায়গাতে বের করা যাবে, এই যে সি মাইনাস ল্যামডা মান কত, এইটা ভাগ এটা। ওকে, তার মানে আমরা এইটুকু আমরা এখানে লসগু করলাম, এটা এই পাঁচটা, এই যে এইটা আছে যে এইটা লসগু করে আমরা এটা পাচ্ছি, আর সি মাইনাস ল্যামডার মান কত, এইটা সি মাইনাস ল্যামডা ইকুয়াল টু মাইনাস ওয়াই পি সি বাই এক্স। হ্যাঁ, ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। এই যাও, তারপরে এটা আবার গুণ করে দিয়েছি, ঠিক আছে, গুণ করে আমরা এটা পাচ্ছি আর কি। ওকে, দেখো পরে লাইনে যাই আমরা, দেখো আমরা কি আছে দেখো, ওকে দেখ সির মতো এখানে আছে, ঠিক না, অত দূরে যাওয়ার দরকার নেই। ওকে, আমরা এখন চলে যাই পরের অঙ্কে। পরের ইসে দেখো, এখন সি এবং এত মান কোথায় বসাবো, একে বসাবো, এগুলো বাংলা কথা একবারে তোমরা স্পষ্ট বুঝতে পারবা। সি এর মান বসাবো, সি মাইনাস ল্যামডা মান বসাবো। ওকে, যে আমরা যদি একে এটা বসাই তাহলে আমরা এটা পাচ্ছি। ওকে, এটা অঙ্কটা জটিল মনে আছে, কিন্তু জটিল না, ক্যালকুলেশন খুবই সোজা। দেখো কি আছে দেখো, পরে আমরা এটা আমরা লসগু করছি, লসগু করে আমরা
আমরা এরকম একটাই পাচ্ছি। হ্যাঁ, লসগু করে আমরা এরকম একটা সমীকরণ পাচ্ছি। হ্যাঁ, এই জায়গাতে আমরা কমন নিয়ে এরকম একটা আমরা উৎপাদক পাচ্ছি। হ্যাঁ, দেখো প্রদত্ত গোত্র 1 নম্বর সমীকরণ অন্তরক বুঝলাম, কারণ ডিওয়াই ডিএক্স পাইছি। এবার কিন্তু এই দেখো আমাদের এই সমীকরণ মানে কি, এটা কিন্তু একটা ডিফারেনশিয়াল সমীকরণ পেয়ে গেছি অলরেডি আমরা, ঠিক আছে। পি মানে কি ডিওয়াই ডিএক্স, পি মানে কি ডিওয়াই ডিএক্স মানে এটা ডিফারেনশিয়াল সমীকরণ। এবার আমরা কি করব, এই ডিওয়াই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স ডিওয়াই লাগবে, মানে কি পি এর স্থলে কি লাগবো, পি এর স্থলে লাগবো মাইনাস ডিএক্স ডিওয়াই বা 1/p, এই লাগলেও হবে, সমস্যা নেই। তার মানে এইটা যদি আমরা পি হয় তাহলে কি হবে, এটা -1/p, এটা বোঝা যাচ্ছে। আমরা এই সমীকরণে আমরা পি এর জায়গায় -1/p বসাই দিলাম, বসাই দেওয়ার পর আমরা এটা পাচ্ছি। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এটা পাচ্ছি। ওকে, তো এটাকে যদি আমরা আর একটু যদি লসগু করে দিই বা পি তে ভাগ করে দিই, তার মানে আমরা এটা পাচ্ছি। এটাই কিন্তু আমাদের রেখাগোত্র 1 নম্বর সমীকরণ। আমরা কিন্তু এটাকে ডিওয়াই ডিএক্স আকারে প্রকাশ করিনি, এখানে আমরা ধরে নিছি অঙ্ক করার সুবিধার জন্য, বা এটা রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই। ওকে, যেহেতু 1 নম্বরের অন্তরক সমীকরণ এবং লম্ব পদজোটের অন্তরক সমীকরণ একই, হ্যাঁ ঠিক আছে, মানে একই পাচ্ছি, দেখো একই হচ্ছে, ওই মান বসালে আমরা একই পাবো। সেহেতু প্রদত্ত রেখাগোত্র 1 লম্ব পদজোট একই হবে। খুব সোজা অঙ্ক একবারে, তোমরা একটু খাতা কলমে করলেই, একবার করলেই কিন্তু এটা পেরে যাবা, কঠিন কিছু না, জাস্ট ক্যালকুলেশন। আগের অঙ্ক তো তোমরা বুঝছো নাকি? হ্যাঁ, ওই ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই, একটা ডিফারেনশিয়াল সমীকরণকে ওই ওই যে রূপদান করলেই হয়ে গেল, একটা চেঞ্জ করলে ক্যালকুলেশন করলেই হয়ে গেল। আচ্ছা, আমরা এখন চলে যাব পরে, দেখি কোনো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিছু হয় এরকম। পোলার স্থানাঙ্কে লম্ব পদজোট নির্ণয় আমরা আগে যেটা শিখলাম সেটা হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় লম্ব পদজোট নির্ণয়। এবার আমরা শিখব পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় লম্ব পদজোট নির্ণয়। তোমরা তো জানো যে কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই আর পোলার স্থানাঙ্ক কি আর থিটা, এটা দূরত্ব এবং কোণের সাথে সম্পর্ক। ওকে, দেখো আমরা মানে সিস্টেম কিন্তু একই। দেখো যদি কোনো রেখার ডিফারেনশিয়াল সমীকরণ এই আর থিটা ডি আর থিটা হয় বা 0 হয়, তোমরা একটু খেয়াল করো, আগে ছিল এক্স ওয়াই ডি এক্স ডিওয়াই ডিএক্স ছিল, যদি এখন যদি এরকম হয়, ওকে, সেই ক্ষেত্রে আমাদের ই হবে কি, এই দেখো সেই ক্ষেত্রে আমাদের ই হবে আর থিটা থাকবে, সব ঠিক থাকবে, এই ডি আর ডি থাকা মানে এর জায়গায় কি লাগবো, ডিআর ডি থিটার জায়গায় আমরা লাগবো মাইনাস, মানে এর পরিবর্তে ডিআর ডি থিটার পরিবর্তে লাগবো মাইনাস আর স্কয়ার ডি থিটা ডিআর। ক্লিয়ার? এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ডিআর যদি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে ডিআর ডি থিটার পরিবর্তে আমরা এটা রাখবো মাইনাস আর স্কয়ার ডি থিটা ডিআর। তোমরা এতটুকু মনে রাখলে হবে। ওকে, তা আমরা এই ওই প্রমাণটা দেখা দরকার নেই, ওই যাকে আমি যে দেখালাম ওইটাই দেখো। আর থিটা হলে এটা হলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর থিটা মাইনাস আর স্কয়ার ডি থিটা ডিআর। হ্যাঁ, আমরা অঙ্ক দেখবো, অঙ্ক দেখলে আমাদের কিন্তু পুরোপুরি আমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আর ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা বক্র রেখাগোত্রের লম্ব পদ জোট নির্ণয় করবো। একার সোজা অঙ্ক একবারে আগের মতোই অঙ্ক। এটাকে আমরা কি করবো, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে পোলার ডিফারেনশিয়াল সমীকরণে রূপদান করব। প্রথম এটাকে আমরা কি করব, এটা আমরা প্রথম পোলার ডিফারেনশিয়াল সমীকরণের আকারে নিয়ে যাব। দেখো এইটাকে যদি আমরা থিটার সাপেক্ষে করি, থিটার সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো দেখো কি পাচ্ছি, ডিআর, হ্যাঁ দেখো ডিআর বা ডি থিটা ইকুয়াল টু, এটা করলে কি হবে 1 করলে 0 হবে, আর কস করলে কি হবে, কস করলে মাইনাস সাইন, ঠিক না, তার মাইনাসে প্লাস, আর এ তো আছেই, তাহলে এ সাইন থিটা।
ওকে, এবার এই একে এই ধ্রুব থাকে, ধ্রুব এটা কিন্তু থাকতে পারবে না, এটাকে আমরা কি করব, অপসারণ করে দেবো। ওকে, এই সমীকরণের ভিতরে কোনো ধ্রুবক থাকতে পারবে না, আর থিটা এবং ডি আর ডি থিটা থাকবে, আর কিছু থাকবে না। তা আমরা যদি এখানে এ কে যদি ভ্যানিশ করতে চাই তাহলে আমার কিন্তু কি থাকবে, দেখো এই ইকুয়াল কি লেখা যাবে, এই ইকুয়াল টু আর বাই 1 মাইনাস কস থিটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে দিলাম, এর মান এটা বসাই দিলাম। তাহলে আমরা দেখো কি করা আছে, দেখো পরের লাইনে চলে যাও। এবার আমরা কি করব, দেখো আমরা যে ইকুয়েশন পাইছি এখানে কিন্তু আর, দেখো আর থিটা এবং ডি আর ডি থিটা নিয়ে, কিন্তু এর ভিতরে অন্য কিছু নাই কিন্তু। হ্যাঁ, অতএব এটা আমরা কি বলতে পারছি, যে পোলার ডিফারেনশিয়াল সমীকরণ। ওকে, এবার আমরা কি করব, এই ডি আর এবং ডি থিটার পরিবর্তে কি লিখব, মাইনাস আর স্কয়ার ডি থিটা বাই ডি আর। ওকে, এই দেখো তাই আমরা করেছি, দেখো এই স্থলে আমরা এটা লিখছি, দেখো যদি আমরা বসাই দিই আমরা এটা পাচ্ছি, দেখো এটা ইকুয়াল টু এটা, হ্যাঁ এটা ইকুয়াল টু এটা। এবার এইটাকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে সেপারেবলে নিয়ে আসবো। দেখো তো এই দেখো এই ডিআর এবং ডিআর এর জায়গায় চলে গেছে এবং থিটাগুলো এক পাশে আছে। হ্যাঁ, এইটাকে আমরা একটু এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি। আমরা এই দেখো এইটাকে আমরা একটা ইন্টিগ্রেশন ফরম্যাটে আনা যায় কিনা, দেখো কি লিখছি আমরা, উপর নিচে 1 প্লাস কস দিয়ে গুণ করেছি। গুণ করলে আমরা 1 মানে কস স্কয়ার মানে a প্লাস b মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর যা আছে তাই থিটা। তো d আর থিটা ইকুয়াল টু এই 1 মাইনাস sin স্কয়ার বাই এটা, এই sin সাইন চলে গেল, এটা হচ্ছে ঠিক না। এবার একটা জিনিস খেয়াল করো, 1 মাইনাস cos থিটাকে যদি আমরা এবারে ইন্টিগ্রেশন, উভয় দিকে আমরা ইন্টিগ্রেশন করব। খেয়াল করো এটা তো ln r হচ্ছে ইকুয়াল টু, তুমি যদি নিচেরটা ডিফারেন্সিয়েট করার পরে যদি সরাসরি উপরেটা পেয়ে যাও, তার মানে কি পাই, লন নিচেরটা নাকি, লন নিচেরটা দেখো তুমি পাচ্ছ, 1 করলে 0, cos করলে কি হবে, sin হবে। হ্যাঁ, তার মানে তুমি এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কি লিখতে পারি, লন 1 প্লাস cos থিটা। এই দেখো আমরা একটু ডিবি না, আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে 1 ভাগ লন আর ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তো উভয় পক্ষে যদি আমরা কি পাচ্ছি, লন তুলে দিই, তাহলে আর ইকুয়াল টু 1 প্লাস cos থিটা, তার ইকুয়াল টু c ইনটু 1 প্লাস cos থিটা। ঠিক আছে, ওকে, তোমরা মানে অঙ্কটা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পেরেছো। ঠিক আছে, না বোঝার কিছু নেই। আর এর চিত্র এখানে থিটা এবং আর এর বিভিন্ন ভেরিয়েশনের কারণে আমরা এরকম চিত্র পাবো। হ্যাঁ, চিত্রটা মেন ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো তোমরা যদি এটা আশা করি ভালো বুঝেছো, না বোঝার কিছু নাই। সব অঙ্কগুলো একই রকম, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বলো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলো, কার্তেশীয় সিস্টেম আলাদা, পোলার স্থানাঙ্ক সিস্টেম আলাদা। ঠিক আছে, তা আমরা কিছু বাড়ির কাজ দিয়ে দিই, হোমওয়ার্ক। এই দেখো এই লম্বদের পারবা, আশা করা যায় কোনো ব্যাপার না। এটাকে প্রথমে আমরা কি করব, ডিফারেনশিয়াল সমীকরণ মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে ওই সমীকরণ রূপদান করব। হ্যাঁ, তারপর আমরা কি করব, ওই ডিওয়াই ডিএক্স এর জায়গায় মাইনাস ডিএক্স ডিওয়াই বসাই দিলি যা হবে তাই आंसर। এটা একই রকম, এই সব তো এক্স ওয়াই থাকলে বুঝতে হবে যে এটা কার্তেশীয়। হ্যাঁ, ওকে, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বুঝবা যে তুমি আর থিটা থাকলে সেটা পোলার স্থানাঙ্ক, এবং সেটাকে তোমাকে পোলার স্থানাঙ্ক নিতে হবে। ওকে ওকে, আমার মনে হয় তোমরা এই দেখো পোলার স্থানাঙ্ক আছে এখানে, এই যে ওইগুলো বাড়ির কাজ, এগুলো সব একই রকম অঙ্ক প্রায়। হ্যাঁ, একই রকম মানে একই রকম অঙ্ক তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে না, বারবার প্র্যাকটিস করলে তোমাদের ভালো হবে। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসটা অবশ্যই এনজয় করেছো। হ্যাঁ, এবং এই যদি তোমরা ক্লাসটা করার পরে তোমরা যদি এখন বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অতএব তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো এবং ভালো থাকো। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য নিয়ে তোমাদের এই প্রোগ্রাম, এটা জন্য তোমাদের দ্বারাই সাফল্যমণ্ডিত হবে এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।